আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসেছি তোমাদের দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী যারা 2026 তাদেরকেই উদ্দেশ্য করে আহ, আমি এসেছি আজকে সেট ফাংশন থেকে আরো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা কিনা তোমাদের সামনে যে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করবে। তোমরা যদি এই সেটটি সমাধান করতে পারো তাহলে তোমাদের সামনের নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, এবং যারা এটা ধরে রাখবে তাদের পরবর্তীতে পাবলিক পরীক্ষাও তোমরা ভালো করতে পারবে। ইতিমধ্যে আমি 8টি সৃজনশীল দিয়ে ফেলেছি, এটা আমাদের 9 নম্বর সৃজনশীল সেট ফাংশন অধ্যায় থেকে। আশা করছি এই 9টি সৃজনশীল যদি তোমরা সঠিকভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে নির্বাচনী পরীক্ষা যে সামনে আছে তোমাদের, এই পরীক্ষা আর তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। তোমরা সফলভাবেই সৃজনশীল, তারপরে শর্ট প্রশ্ন এবং এমসিকিউতে তোমরা ভালো পারফরমেন্স করতে পারবে। তো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, আজকে আমাদের যে সমস্যাটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক দেওয়া আছে, আর সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 50, এবং দ্বিতীয় একটি উদ্দীপক দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কি এস সমান সি এক্স মাইনাস ডিওয়াই কমা সিডি সমান সিডি কমা ডিএক্স মাইনাস সিওয়াই। এখন দেখো, আর এর মানটি দেওয়া আছে আমাদের খ নম্বর প্রশ্নের সাথে, এবং ক্রমজোড়ের নিয়ম অনুসারে এস, অর্থাৎ আর আর এস এই দুটি প্রশ্নে লাগবে আমাদের। প্রথম উদ্দীপকটি লাগবে খ নম্বরে এবং দ্বিতীয় উদ্দীপকটি লাগবে গ নম্বরে। এবং ক নম্বরে যে প্রশ্নটি আছে ফাংশন অফ এক্স দিয়ে, এটা কোনো উদ্দীপকের সাহায্য ছাড়াই এটা হবে। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটি করব। দেখো, ক নম্বর প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হলে ফাংশন অফ মাইনাস 3 এর মান কত। তাহলে আমরা রাশিটা যেহেতু তুলে ফেলছি, এখন লিখবো আমরা ফাংশন অফ মাইনাস এক্স এর পরিবর্তে মাইনাস 3। এখন দেখো, যেখানে যেখানে এক্স আছে আমাদের কয় জায়গায় এক্স আছে, 2 জায়গায় এক্স ছিল। তাহলে এক্স এর পরিবর্তে আমরা মাইনাস 3 বসাবো, তাহলে মাইনাস 3 হোল কিউব মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 3। এখন দেখো, মাইনাসকে যদি বেজোড় বার বা 3 বার যদি গুণ করা যায় সেক্ষেত্রে আমরা মাইনাসই পাবো, এবং 3 কে 3 বার গুণ করলে আমরা পাবো 27, অর্থাৎ মাইনাস 3 কিউব করলে আমরা পাবো মাইনাস 27, এবং মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 দুগুণ 6 প্লাস 3। এখন দেখো, মাইনাস 27 প্লাস 6 আর 3 আমাদের দুটোই একই চিহ্ন আছে, অর্থাৎ যোগ চিহ্ন। এই দুটো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 9, আর 27 থেকে যদি আমরা 9 বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা কত পাবো 18। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সেহেতু এই উত্তরটা হবে -18। এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে 2 এর মধ্যে 2 নম্বরই পাবা, কোথাও আর সমস্যা হবে না। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি করে ফেললাম। এখন দেখি খ নম্বরের সমাধান আমরা কিভাবে করবো। দেখো, খ নম্বরের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে উদ্দীপকটির দিকে তাকাবো। দেখো, উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি আর সমান এক্স এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 15, এটা আমাদের দেওয়া আছে। তা আমরা জানি কি এন সমান কি, এন সমান স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 ডট ডট। আর মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা হলো সেইগুলোই যেগুলো কিনা ভাঙলে সেই সংখ্যা ছাড়া আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায়, 2 3 5 7, এরপর আছে 11 ডট ডট, এগুলো মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কিনা স্বাভাবিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যাটি বর্গ যদি আমরা করি, অর্থাৎ এক্স এর মান হবে প্রত্যেকটি মৌলিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, সেই এক্স এর মান যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমাদেরকে হতে হবে 50 থেকে ছোট এবং বা 50-এর সমান। এখন দেখো, প্রথম যদি আমরা এক্স সমান যদি আমরা 2 ধরি, সেক্ষেত্রে x সমান 2 হলে x সমান যদি আমরা 2 হয় তাহলে x স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4, যা কিনা কত 50 থেকে ছোট, এটা আমরা নিতে পারতেছি। আবার x সমান মৌলিক সংখ্যা তো আমাদের অনেকই আছে, কিন্তু আমরা সবগুলো তো নিতে পারবো না। স্বাভাবিক সংখ্যা তো আমাদের অনেক আছে, আমরা সবগুলো নেব না। কি নেব আমরা, 2 নেব, 3 নেব, 5 নেব। আচ্ছা, এবারে নেব 3। তাহলে 3 হলে x স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9, এই সংখ্যাটিও কত 50 থেকে ছোট। এবার x সমান নেব কত 5, 5 হলে x স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25, যা কিনা 50 থেকে ছোট। এর পরবর্তী মৌলিক সংখ্যা আমাদের কত 7, 7 যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা কত পাবো x স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার সমান 49, এটা কি 50 থেকে ছোট।
এর পরবর্তী সংখ্যা যেটা আছে আমাদের x সমান, যদি আমরা 7 বড় মৌলিক সংখ্যা আমাদের 11, 11 যদি আমরা নেই তাহলে 11 হলে x স্কয়ার সমান 11 স্কয়ার সমান 11 কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো আমরা কত, 121। এই 121 সংখ্যাটি 50 এর সমানও না, 50 থেকে ছোটও না। তার মানে কি আমাদের এখানে মৌলিক সংখ্যা আমরা কয়টা পাচ্ছি, r সমান, অতএব অতএব আমরা কত পাচ্ছি, r সমান আমরা পাচ্ছি কত, 2, 3, 5 এবং 7। এটা হলো আমাদের r এর মান, অর্থাৎ r এর মান হচ্ছে 2, 3, 5, 7। যেইগুলো মান কিনা যেই মানগুলোকে বর্গ করলে 50 থেকে ছোট বা 50 সমান একটা হয় না, কিন্তু 50 থেকে ছোট আছে সবাই। 2 স্কয়ার করলে 4, 50 থেকে ছোট। 3 স্কয়ার করলে 9, যেটা কিনা 3 মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। 2 ও মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যা বর্গ করলে 50 থেকে ছোট। 5 মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, যা বর্গ করলে 50 থেকে ছোট। 7 মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যা বর্গ করলে 50 থেকে ছোট, অর্থাৎ 49। কিন্তু পরবর্তী যে মৌলিক সংখ্যা ছিল আমাদের 11, এটা বর্গ করলে আমরা পাই 121। 121 সংখ্যাটি 50 থেকে ছোট নয়, এই কারণে আমরা এই 2 থেকে 7 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এইগুলোই আমাদের r সমান হবে নির্ণয় মান। এখন এই পর্যন্ত নির্ণয় করলেই কিন্তু আমাদের হবে না, এখন আমাদেরকে আবারও কি করতে হবে, পি আর এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পাওয়ার অফ আর সেটের মান নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা কি লিখবো, এখন আমরা লিখবো যে আর সমান 2, 3, 5 এবং 7। অতএব পাওয়ার অফ আর সমান কত পাবে আমাদের, 2, 3, 5, 7 হয়ে গেল সিঙ্গেল সিঙ্গেল উপাদান। এছাড়া থাকবে 2, 3, 2, 5, 2, 7। আমরা যখন 2 দিয়ে জোড়া বানাবো তখন 2 দিয়ে 3 জোড়া। আচ্ছা, 2 দিয়ে জোড়া শেষ হলে এবার 3 দিয়ে বানাবো আমরা, তাহলে 3 দিয়ে 5, 3 দিয়ে 7, 3 জোড়া শেষ। এবার সাথে থাকবে 5, 7। এখন দেখো 4টি উপাদান বিশিষ্ট সেটের মানের ক্ষেত্রে 4টা উপাদান হবে সিঙ্গেল, 1, 2, 3, 4, 5, 6। 6টা উপাদান হবে ডবল, তাহলে কত হলো, 4 আর 6, 10। আরো আমাদের লাগবে কয়টা, 6টা লাগবে আরো। সেই ক্ষেত্রে আমরা 3টা উপাদান বিশিষ্ট লিখবো এখন, 2, 3, 5 একটা, 2, 5, 7 একটা। এবার লিখবো 3, 5, 7 একটা, আর একটা কত, 2, 3, 5, 2, 3, 5, এবারে 2, 5, 7, 3, 5, 7, আরেকটা হবে কি, আরেকটা আমরা কত পাবো, 2, 3, 5, 2, 5, 7, 2, 3, 7। 2, 3, 7টা আমাদের বাদ গেছে, তাহলে আমরা লিখবো 2, 3, 7, 2, 3, 7, 2, 3, 7। এবং এই 4টা উপাদান বিশিষ্ট সেটটা একবারে লিখবো 2, 3, 5 এবং 7। আর শেষেরটা কি, ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা তোমরা আগেও দিতে পারো, শেষেও দিতে পারো। এখন আমরা দেখতে পাই কয়টা হচ্ছে উপাদান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে পি টু দি পাওয়ার আর শুধু এখানেই শেষ না, এখন আবার দেখাতে বলা হয়েছে পি টু দি পাওয়ার, সরি, পাওয়ার অফ আর এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n হলো আর এর উপাদান সংখ্যা। এখন পি আর এর উপাদান সংখ্যা আমরা লিখবো, পি আর এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত বললাম আমরা, 16। অতএব 16 অর্থাৎ কত, এখানে আর এর উপাদান সংখ্যা n সমান কত, 4। তাইলে এখন আমরা লিখবো কি, 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ 16 সমান 2 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার n। পি আর এর উপাদান, পি আর এর উপাদান 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এবং
টু টু দি পাওয়ার 4 যখন হয়ে যাবে তখন আমরা কি লিখবো, টু টু দি পাওয়ার n। যেহেতু n আর 4 একই, অতএব কি হলো, আমাদের এটা দেখানো হয়ে গেল, দেখানো হলো। এখন এই অঙ্কটি যেহেতু 4টি উপাদান বিশিষ্ট ছিল, এই 4টি উপাদান বিশিষ্ট সেটের পাওয়ার সেট নির্ণয় করতে গেলে তোমাদেরকে একটু ধৈর্যের সাথে করতে হবে, যেহেতু অনেক সময় ছোটখাটো জিনিস পরীক্ষার হলে যদি তোমরা তাড়াহুড়ো করে করতে যেয়ে ভুল করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল করে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এস থেকে এস কমা ওয়াই এর মান, এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো গ নম্বর সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখবো, দেয়া আছে কি আমাদের এস সমান সি এক্স মাইনাস ডি ওয়াই কমা সিডি সমান সিডি ডিএক্স মাইনাস সি ওয়াই। এখন লাগবে আমরা ক্রমজোড়ের নিয়মানুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমাদের কি পাই, আমাদের দেওয়া আছে কি প্রথম যে উপাদান অর্থাৎ জোড়ার প্রথম উপাদান সি এক্স মাইনাস ডি ওয়াই সমান আমাদের কোনটা হবে, পরবর্তীটার প্রথমটা, অর্থাৎ এইটার সাথে এইটার সম্পর্ক। প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান সমান। এবার আমরা এটা 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় জোড়ার প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান এরা সমান। এখন দেখতেছি আমরা এক্স সম্বলিত রাশি আছে শেষেরটায়, তাহলে ডিএক্স মাইনাস সিওয়াই সমান সিডি, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সমীকরণের কিন্তু রাশিতে তেমন মিল নাই, ডান পাশের রাশিতে মিল আছে। আমরা বাম পাশে যে কোনো একটা রাশিকে আমরা মিল করবো। যদি আমরা এক্সটাকে যদি মিল করি, তাহলে এখানে কি করতে হবে, 1 নম্বর সমীকরণকে ডি দ্বারা গুণ করতে হবে এবং 2 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করতে হবে, সি দ্বারা। অর্থাৎ 1 নম্বর সমীকরণে এক্স এর যে সহগ থাকবে সেই সহগ দিয়ে গুণ করবো আমরা 2 নম্বর সমীকরণে, এবং 2 নম্বর সমীকরণে এক্স এর যে সহগ আছে সেই সহগ দিয়ে গুণ করব 1 নম্বর সমীকরণে। তাহলে আমরা কি লিখবো, সমীকরণ 1 কে 2 এর সহগ কত, ডি, এবং সমীকরণ 2 কে 1 এর সহগ কি সি দ্বারা গুণ করে, এখন দুইজনের যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন যদি থাকে আমরা সেক্ষেত্রে কি করব, বিয়োগ করে। এখন দেখো 1 নম্বর সমীকরণকে আমরা এখানে যদি গুণ চিহ্ন দেওয়া থাকে কত, ডি, আর এখানে কত সি, ডি দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে কি হবে, সি ডি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান সি ডি স্কোয়ার, মানে সবার সাথে ডি গুণ, এখানে ডি গুণ, এখানে ডি গুণ, এখানেও ডি গুণ। তাহলে প্রথমটার সাথে ডি গুণ করলে সি ডি ওয়াই এক্স, এটার সাথে ডি গুণ করলে ডি স্কোয়ার ওয়াই, এবং সিডির সাথে ডি গুণ করলে সি ডি স্কোয়ার। পরের সমীকরণে আমরা কি গুণ করতেছি, 2 নম্বর সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করি, তাহলে এখানে কি হবে, সি ডি এক্স মাইনাস এখানে হবে কি সি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার ডি। যেহেতু এখানে সবার সাথে আমরা কি দিয়ে গুণ করলাম, সি দিয়ে গুণ করলাম। এখন বিয়োগ করতে গেলে কি করা লাগে, চিহ্ন সবার পরিবর্তন করতে হয়। তাহলে এখানে যেহেতু উপরে প্লাস চিহ্ন, নিচে আমরা মাইনাস দিলাম, এখানে আছে কি মাইনাস, এখানে দেব প্লাস, এখানে চিহ্ন নাই অর্থাৎ প্লাস আছে, দিলাম মাইনাস। এখন এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমরা প্লাসের যেটা মান সেটা আগে লিখি, সি স্কোয়ার ওয়াই মাইনাস ডি স্কোয়ার ওয়াই। এখানে কি হচ্ছে আমাদের সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। এখন দেখো এই সমীকরণে আমাদের কমন যাচ্ছে কি, ডি কমন। এই সমীকরণে আমাদের কমন হচ্ছে ওয়াই, বাম পাশে ওয়াই কমন, বাম পাশে ওয়াই যদি কমন হয় তাহলে আমাদের থাকে কত, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এখানে দেখো আমাদের সিডি কমন, সিডি যদি কমন নেই সেক্ষেত্রে আমাদের কত থাকতেছে, সিডি কমন হলে থাকে সি ডি মাইনাস সি। এখন আমরা কি করব, ওয়াই সমান আমরা কি লিখবো, সিডি ডি মাইনাস সি, এটা উপরে, আর এই পাশে যেটা ছিল সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা নিচে চলে যাবে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন ওয়াই সমান আমরা কি লিখবো, এই উপরের যেটা আছে সেটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো, সিডি ইন্টু মাইনাস সি কে আমরা মাইনাস যদি কমন নেই সেক্ষেত্রে হবে আমাদের হবে সি মাইনাস ডি, আর নিচেরটা আমাদের কি হবে, সি প্লাস ডি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সি মাইনাস ডি ইন্টু সি প্লাস ডি। এখন দেখো এটা কেটে যাবে, এই মাইনাস কেটে যাবে, অতএব ওয়াই সমান আমরা কত পাবো, মাইনাস সিডি বাই সি প্লাস ডি, এটা হলো ওয়াই এর মান।
এখন এক্স এর মান নির্ণয় করতে গেলে আমরা ওয়াই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা পাবো। তাহলে আমরা কি লিখবো, ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসাই, এটা আমরা লিখে দেবো। কি লিখবো, ওয়াই এর মান সমীকরণ 1 এ বসাই। এখন দেখো 1 নম্বর সমীকরণ তো এটা আছে, এটা আমরা রেখে বাকিগুলো সব মুছে দেবো। কিভাবে, এই দেখো, এখন দেখো 1 নম্বর সমীকরণে যা ছিল সেটা লিখছি। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান যেহেতু লিখবো, তাহলে সি এক্স মাইনাস ডি ইন্টু কি লিখবো, মাইনাস সিডি বাই সি প্লাস ডি সমান সিডি। এখন এখান থেকে সি এক্স আর এই মাইনাস মাইনাস কি হবে, প্লাস, তাহলে কি হবে, সি ডি স্কোয়ার সি প্লাস ডি সমান সিডি, বা সি এক্স সমান সিডি আর এই পাশের প্লাসটা এই পাশে যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে, মাইনাস, তাহলে সিডি স্কোয়ার বাই সি প্লাস ডি। এখন দেখো সি এক্স সমান, এখানে যদি আমি লসাগু করি তাহলে কি পাবো, সি প্লাস ডি, অর্থাৎ যে ভগ্নাংশের হর আছে সেই হরটাই হবে লসাগু, এবং এই পাশে ওই যে হরের সাথে সরাসরি বা এই পাশের যে লব আছে লবের সাথে সরাসরি লসাগুটা গুণ, তাহলে সিডি ইন্টু সি প্লাস ডি মাইনাস সি ডি স্কোয়ার। এখন দেখো সি এক্স সমান কি লিখবো, আমরা এটা গুণ করে দেবো সিডি দিয়ে সি প্লাস ডি কে, তাহলে সি স্কোয়ার ডি প্লাস সি ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার বাই সি প্লাস ডি। এখন দেখো এখান থেকে যদি আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, সি এক্স সমান এই সি ডি স্কোয়ার কেটে যাবে, থাকবে কত, সি স্কোয়ার ডি বাই সি প্লাস ডি। এখন এক্স এর সাথে যে সহগ এই সি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে, সি স্কোয়ার ডি সি ইন্টু সি প্লাস ডি, এটার সাথে এটা কেটে যাওয়া হবে সি, অতএব এক্স এর মান হবে সিডি বাই সি প্লাস ডি। অঙ্কটি একটু জটিল হবে কাদের জন্য, যারা এই ক্যালকুলেশন বা ভগ্নাংশের যোগ বিয়োগ যারা কম বোঝে তাদের জন্য। যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদের জন্য তো অবশ্যই এটা কঠিন কোনো বিষয় হচ্ছে না বা কঠিন কোনো বিষয় হবে না। তো তোমরা যারা একবার দেখে বুঝতে পারছো না তাদের কি করতে হবে, এই ভিডিওটি বারবার দেখতে হবে। বারবার দেখার পরেও যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানাও, কমেন্টসে যদি জানাও সেক্ষেত্রে আমি আবার তোমাদেরকে এটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর একটি সুখবর হচ্ছে এই, আমি যেহেতু পেজটি খুলেছি গত মাসে 25 তারিখে, এই মাসের 25 তারিখে ইনশাল্লাহ আমার পেজ থেকে লাইভ ক্লাস করার যে সুযোগ সেটা চলে আসবে। আর যখন লাইভ ক্লাস হবে তখন তোমাদেরকে এই জিনিসগুলো আরো অনেক সময় নিয়ে বিস্তারিতভাবে বোঝাই দেওয়া সম্ভব হবে। তো আশা করছি তোমরা পেজের সাথে থাকবে। এখনো যারা পেজটিকে ফলো দেওয়া নাই অবশ্যই ফলো দিবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে। আর বিষয়টা মাথায় রাখবে যে আগামী 25 তারিখ থেকে আমরা আমাদের এই পেজ থেকে লাইভ করতে পারবো। তো সকলকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।